শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আজকের পর থেকে যারা রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দিবেন তারা যুক্ত হবেন নতুন সর্বজনীন পেনশন স্কিমে। নতুন এই প্রত্যয় নামের পেনশন স্কিম বৈষম্যমূলক দাবি করে কর্মবিরতিতে নেমেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। কাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচিও ঘোষণা করেছেন। মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে নানামুখী অভিযোগের অন্ত নেই গ্রাহকদের। নেটওয়ার্ক না পাওয়া, কল ড্রপ, ইন্টারনেটের দুর্বল গতি, ডাটা ও কল নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রতিবেদনে। এ বিষয়ে ক্ষতিপূরণ নিশ্চিতে আগামী মাস থেকে কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। এবং দেশ থেকে অর্থ পাচারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে অনলাইন জুয়া। সেলিব্রিটিদের দিয়ে জুয়ার চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহক টানা হচ্ছে। মোবাইল ব্যাংকিং অ্যাপস দিয়ে চলছে হুন্ডি, পাচার হচ্ছে কোটি কোটি টাকা। পুলিশের জরিপে উঠে এসেছে এমন বাস্তবতা। অনলাইন লেনদেনে সুনির্দিষ্ট নীতিমালা না থাকাকে দায়ী করছে পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কাল থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচিতে আজ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা নেওয়া হয়নি। পহেলা জুলাই থেকে নতুন নিয়োগ পাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সব কর্মীরা সরকারের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে যুক্ত হতে যাচ্ছেন। গত মার্চে অর্থ মন্ত্রণালয়ের এই ঘোষণার পর থেকেই এর বিরোধিতা করে আসছেন শিক্ষকরা। এরই অংশ হিসেবে আজ একযোগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদ সভা। আন্দোলনকারীদের দাবি, প্রত্যয় স্কিমে যুক্ত করা হলে বৈষম্যের শিকার হবেন তারা। এটা তো বিচার বিভাগের জন্য নয়, এটা তো সশস্ত্র বাহিনীর জন্য নয়, এটা তো প্রশাসনের রাষ্ট্রীয় পিওর গভর্নমেন্টের জন্য নয়, শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি। কেন এটা সম্মানহানি নয়, হানিকর নয়? ভবিষ্যতে যদি এইসব সুযোগ সুবিধা কিংবা এইসব অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয় তাহলে মেধাবী শিক্ষার্থীরা এই জায়গায় আসবে না, বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকতা করতে আসবে না। তখন কিন্তু আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ও গবেষণা পরিবেশ সেটা নষ্ট হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচি শেষে প্রত্যয় স্কিম থেকে তাদের বাদ দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন শিক্ষক নেতারা। বলেন, এই স্কিম কার্যকর হলে একজন শিক্ষক নির্ধারিত সময়ের 6 বছর আগেই অবসরে যেতে বাধ্য হবেন। বিদ্যমান পেনশনে আমরা যে বেতন ভাতা, গ্র্যাচুইটি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা পাই, প্রত্যয় স্কিমে সম্পূর্ণভাবে কর্তন করা হবে। এবং সবচাইতে বড় যেটা শুভঙ্করের ফাঁকি বলেছি, বয়সের যে অবস্থাটি সেটিকেও আপনি কিন্তু অত্যন্ত চতুরতার সাথে আপনি 59 করবার চেষ্টা করছেন। এই দাবিতে আগামীকাল থেকে একই কর্মসূচি ডেকেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনও। তারা যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করছেন সেখানে প্রচন্ড রকম গোজা মিল আছে। যারা এই স্কিমটি প্রণয়নের সাথে জড়িত, যখন আমরা এই বৈষম্যের কথা বলছি তখন তারা আমি বলবো আরো অধৈর্যমূলক তারা আচরণ করছেন এই কথা বলে, যেটা তারা সিপিএফ অর্থাৎ কিউমুলেটিভ অ্যান্ড কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড তারা কেটে দিবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের যে সেবা দিচ্ছে তা সন্তোষজনক নয়। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রতিবেদনে এ তথ্য এসেছে, জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গ্রাহকদের সেবা ও ক্ষতিপূরণ নিশ্চিতে আগামী মাস থেকে কঠোর অবস্থানে যাবে বিটিআরসি। দেশে বর্তমানে মোবাইল ফোনের গ্রাহক প্রায় 19 কোটি। ইন্টারনেট ব্যবহার হচ্ছে অন্তত 12 কোটি সিম কার্ডে। এক্ষেত্রে 4টি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান কেমন সেবা দিচ্ছে তা খতিয়ে দেখেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।
কথা বলতে গেলে ঠিকমতো নেটওয়ার্ক না পাওয়া, কল ড্রপের ভোগান্তি, ইন্টারনেটের দুর্বল গতি, আবার ডাটা ও কল প্যাকেজের মধ্যেও ৯/৬ রয়েছে। এমন সব অসন্তোষজনক তথ্য এসেছে প্রতিবেদনে, জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। তারা বেশ কিছু জায়গায় সাইটগুলো পরীক্ষা করেছে এবং সেই রিপোর্ট অনুসারেও কোয়ালিটি অফ সার্ভিস যেটা অন সাইট সেটাও কিন্তু আমরা দেখেছি যে খুব একটা সন্তোষজনক নয়। যতই স্ট্যাটিস্টিক্স আমাকে গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক কিংবা টেলিটক দিক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমি গ্রাহক পর্যায় থেকে উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র না পাবো বা তাদের রিয়াকশন না পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র কাগজে কলমে বা ডিজিটাল প্রেজেন্টেশনে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হব না। আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে 4 ফোন অপারেটরের সাথে এই বৈঠকে সেবার মানের বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। কল ড্রপ কেন হচ্ছে, ইন্টারনেটের গতি কেন কম হচ্ছে, এবং আমরা কল ড্রপের জন্য গ্রাহকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা আমরা আরো কঠোরভাবে প্রয়োগ করতে যাব। জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। মোবাইল অপারেটর কোম্পানিগুলো বলছে তারা যে বিভিন্ন পক্ষকে নিয়ে টেলিযোগাযোগ সেবা দেন তাদেরও কাজের মান নিশ্চিত করতে হবে। ট্রান্সমিশনের ক্ষেত্রে যে জায়গাটাতে আমরা ডিপেন্ড করি অন্য স্টেক হোল্ডারদের উপর, তাদের কোয়ালিটি অফ সার্ভিস কি তারা মেনটেন করতে পারছে কিনা, এই জায়গাটাতে আমাদের স্যার একটু খেয়াল করতে হবে। আমরা চাই যে আমাদেরকে নতুন নতুন প্রোডাক্ট ও সার্ভিস ইনোভেটিভলি যেন আমরা আনতে পারি, সেই সহযোগিতাটা দরকার। আমরা ওইটা আশা করি যেন আমরা ইনভেস্টমেন্ট কন্টিনিউ করতে পারি। মাননীয় মন্ত্রী, আমরা কমিটমেন্ট, আমরা অসম্ভব রকম সিরিয়াস মাননীয় মন্ত্রী সার্ভিস দেওয়ার জন্য। মোবাইল ফোন গ্রাহকদের ভালো সেবা নিশ্চিতে নিয়মিত অপারেটরদের আর্থিক ও কারিগরি দিকগুলো পর্যালোচনা করা হবে বলেও জানানো হয় বৈঠকে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দেশ থেকে অর্থ পাচারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে অনলাইন জুয়া। সেই সাথে বেড়েই চলেছে মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়ে হুন্ডি ব্যবসা। অনলাইন লেনদেনে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ক্রল করলে বিভিন্ন সেলিব্রিটির ছবি দিয়ে অনলাইন জুয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। আবার মোবাইল ব্যাংকিং অ্যাপস দিয়েও চলে হুন্ডি ব্যবসা। প্রায় 600 মানুষের উপর জরিপ চালিয়ে সিআইডি বলছে এই অবৈধ কার্যক্রমের মাধ্যমে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। অনলাইন বেস যে গ্যাম্বলিংগুলি হচ্ছে, এই গ্যাম্বলিং এর মাধ্যমে মানি ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ ইলিগাল। অনলাইন বেস যে মানি ট্রানজেকশন হচ্ছে, দ্যাট ইজ অলসো ইলিগাল। গ্যাম্বলিং আইনটি জরুরি ভিত্তিতে পার্লামেন্টে নিয়ে আইনে পরিণত করে আমাদের কাছে দেওয়া, যাতে আমরা জরুরি ইমপ্লিমেন্ট করতে পারি। অনলাইন জুয়া নিয়ন্ত্রণে নীতিমালা না থাকায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না, ফলে বাড়ছে অপরাধ। নগদ বা উপায় থেকে ইমানি করে এগুলি ডিস্ট্রিবিউশন করে। এই জায়গায় যখন আমরা হাত দিয়েছি তখন আমরা দেখতে পাই এই সেক্টরটি ইতিপূর্বে আনটাচ ছিল। সঙ্গত কারণে তারা অনেক অপরাধ করে বেড়াচ্ছে। রেগুলার যেখানে ট্রানজেকশন হচ্ছে, যে সাসপিসিয়াস অ্যাকাউন্টগুলিকে মনিটরিং করা হচ্ছে, এইখানেও সিআইডির অ্যাক্সেস থাকা জরুরি। কালো টাকার লেনদেন করতে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে পর্যবেক্ষণের ক্ষমতা থাকা প্রয়োজন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। সরকারের চলতি মেয়াদের প্রথম এই বাজেটে ঘাটতির পরিমাণ প্রায় 2.5 লাখ কোটি টাকা। কর কাঠামোতে হাতে গোনা যে কয়েকটি পরিবর্তন তা শনিবারই অনুমোদন দিয়েছে সংসদ অর্থ বিল পাশের মাধ্যমে। তাই রোববার অধিবেশন শুরু হয় বিভিন্ন খাতে মঞ্জুরি ও বরাদ্দের দাবি দিয়ে। একে একে সরকারের 59টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য নতুন অর্থ বছরে কত টাকা দরকার সেই দাবি তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা। 11,282 কোটি 44 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। এসব মঞ্জুরি ও বরাদ্দ দাবির উপর 259টি ছাঁটাই প্রস্তাব আসে, যদিও তার সবগুলোই নাকচ করে দেয় সংসদ কণ্ঠভোটের মাধ্যমে। এর মাঝেই বিরোধী দল ও স্বতন্ত্র সাংসদদের সমালোচনায় বিদ্ধ হন কয়েকজন মন্ত্রী নিজেদের মন্ত্রণালয়ের অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে। শিক্ষা ব্যবস্থা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বৈষম্য লেগে আছে। কারিকুলাম বৈষম্য, আঞ্চলিক বৈষম্য ইত্যাদি নানা বৈষম্য। আজকে জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তাতে 5-6 বছর একই জায়গায় থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে।
টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার। অতএব এই সর্বগ্রাসী যে দুর্নীতি, আমরা যদিও বলি যে জিরো টলারেন্স, আসলে একটার একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতির কাছ থেকে। 6, 7, 8, 9, 10 5টি ক্লাস হয়, 5টা রুম ব্যবহার হয়। ক্লাস করার মতো 43টা রুম তৈরি করা হয়েছে মানে স্পিকার। এই যে অপব্যয়, সেকশন নাই, টিচার নাই। আমার কথা হলো যে ভবন করলাম, বাড়িঘর ভালো করলাম, পাকা বাড়ি, পাকা পায়খানা, খাওয়ার নাই মানে স্পিকার। এই অবস্থা হলো আজকে শিক্ষার অবস্থা মানে স্পিকার। এরপরই নতুন অর্থ বছরে সরকারের টাকা খরচ করার অনুমোদন চেয়ে নির্দিষ্টকরণ আইন 2024 সংসদে তোলেন অর্থমন্ত্রী। নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। কণ্ঠভোটে সবার সম্মতিতে এই আইন অনুমোদনের সাথে সাথে 2024-25 অর্থ বছরের জন্য পাশ হয়ে যায় 7,97,000 কোটি টাকার বাজেট, যেখানে ঘাটতি আছে 2,56,000 কোটি টাকা। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রবল বৃষ্টির মধ্যেই আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃষ্টি মাথায় নিয়েই হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বিরূপ আবহাওয়ার কারণে অনেকে যানবাহন সংকটেও পড়েন, ছিল কিছুটা ভোগান্তিও। পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের ডিভাইস বহন করা নিষিদ্ধ ছিল। পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে বন্ধ করে দেয়া হয় কেন্দ্রের গেট। এরপরে যারা পৌঁছান তারা স্বাক্ষর করে প্রবেশ করেন। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। বন্যার কারণে সিলেট বাদে দেশের 10টি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হয় পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থী 13,68,373 জন। প্রথম পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান বেশ নির্বিঘ্নেই পরীক্ষা দিয়েছেন তারা। এদিকে বর্ষাকাল এড়াতে আগামী বছর এপ্রিল মাসের দিকেই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। 4 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া বিভাগ। বৃষ্টির কারণে সারা দেশে নদ নদীর পানি বাড়ছে। সিলেট, সুনামগঞ্জে আবারও বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট। গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায়। সিলেটে 2 দফা এবং সুনামগঞ্জে 1 দফা বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও বাড়ছে নদ নদীর পানি। বন্যা হতে পারে এমন পূর্বাভাসের পর থেকে আতঙ্কে আছেন ওই 2 জেলার বাসিন্দারা। আগের বন্যার পানি নিম্নাঞ্চল থেকে এখনো পুরো নামেনি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে না ফিরতেই বন্যা সতর্কতার কারণে আবারও আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন অনেকে। দুর্ভোগ লেগেই আছে তাদের। সিলেটে একটা মোটামুটি আতঙ্ক বিরাজ করছে, কারণ যে কোনো মুহূর্তে আবার হয়তো বৃষ্টি এসে আবার পানি পাহাড়িয়া ডল দিয়ে আবার পানি বাড়তে পারে, আবার বন্যা সৃষ্টি হতে পারে। একটা বৃষ্টি দিলে কোমর পানি আঁটু পানি হয়ে যায়। এই জন্য সিলেটের কিছু উষা এই 3 দিনের আবহাওয়া হইতে পারে কিছু উষা জায়গাতে আমরা মালটাল রাখছি, যদি এবার বন্যায় বাচ্চা কাচ্চা লইয়া হয়ে যাইমু। এখন পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া গিয়েছে যে আগামী 48 থেকে 72 ঘন্টা সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তারই সাথে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, ডেফিনেটলি বন্যার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে কুড়িগ্রামে বাড়ছে নদ নদীর পানি। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে। বিভিন্ন নদ নদীর পানি 54টি পয়েন্টে বাড়ছে, বিপদসীমার উপরে রয়েছে 1টি পয়েন্টে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া সাম্প্রতিক কয়েকটি চুক্তি ও সমঝোতাকে গোলামির নতুন সংস্করণ হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কানেক্টিভিটি ও রেল যোগাযোগের নামে যে করিডোর দেওয়া হচ্ছে তাতে সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। বলেন, সমঝোতার আড়ালে যে চুক্তি করল তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করল। ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশকে ভারতের নিরাপত্তা সুরক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি আরো বলেন, তিস্তার পানি আনায় ব্যর্থতা, সীমান্তে হত্যা সহ দেশের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে সরকারি নীরবতা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এবারের ভারত সফর ম্যান্ডেটবিহীন হাসিনা সরকারের ধারাবাহিক গোলামী চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিরোধী এই সকল চুক্তি জনগণ কখনো মেনে নেবে না।
আগামী 10 বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন 32টি এয়ারবাস যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেওয়ার 1 মাস পর সকালে গণমাধ্যম কর্মীদের নিজের পরিকল্পনার কথা জানান জাহিদুল ইসলাম ভুইয়া। তিনি বলেন, টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ দূর করাই প্রধান চ্যালেঞ্জ। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং, নতুন রুট চালু, বিদ্যমান রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। সাপ নিয়ে আতঙ্কের মাঝে আশার আলো দেখাচ্ছে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার। চলছে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরির কাজ। এতে 60% অগ্রগতির দাবি গবেষকদের। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। সম্প্রতি দেশে বিস্তার বেড়েছে বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপারের। তবে এমন সাপের লালন পালন চলছে বন্দরনগরী চট্টগ্রামে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করা 50টি সাপ পরম মমতায় দেখভাল করা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থাপিত দেশের প্রথম ও একমাত্র ভেনম রিসার্চ সেন্টারে। সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে যখন শঙ্কা, ঠিক সে সময়ে আসার কথা শোনালেন এই ভেনম রিসার্চ সেন্টারের গবেষকরা। রাসেলস ভাইপারের বিষের প্রতিষেধক তৈরির কাজ এগিয়েছে অনেকখানি। আমরা বর্তমানে শুধু রাসেলস ভাইপারের ভেনম নিয়ে এই গবেষণাটা করছি। এই গবেষণাটার প্রায় 60% কাজ আমরা শেষ করেছি। হয়তো এ বছরের শেষ নাগাদ আমরা আপনাদেরকে এই ফলাফলটা দিতে পারবো যে আমাদের এই গবেষণার অ্যান্টিবডির কার্যকারিতা কেমন সেটার সম্বন্ধে জানানোর জন্য। দেশে সব ধরনের সাপের কামড়ের চিকিৎসায় একমাত্র ভরসা ভারতের তৈরি একটি অ্যান্টিভেনম। গবেষকেরা বলছেন, বিদেশি অ্যান্টিভেনমের চেয়ে স্থানীয়ভাবে তৈরি অ্যান্টিভেনম বেশি কার্যকর হয়ে থাকে। দেশের গবেষণাগারে তৈরি অ্যান্টিভেনমের কার্যকারিতা বর্তমানে ছাগল ও মুরগির শরীরে পরীক্ষা করা হচ্ছে। মুরগির শরীর এবং গোট মানে ছাগলের শরীরে আমাদের রাসেলস ভাইপারের ভেনম দিয়ে তার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডিটাকে আমরা সংগ্রহ করব, পিউরিফাই করব এবং এই অ্যান্টিবডিটাকে আমরা পরবর্তীতে নিউট্রালাইজেশন টেস্ট করে আমরা দেখব যে আমাদের ভেনমকে কতটুকু নিউট্রালাইজ করতে পারে। রাসেলস ভাইপার ছাড়াও এই রিসার্চ সেন্টারে রয়েছে 9 প্রজাতির 250টি সাপ, যাদের খাবার হিসেবে দেওয়া হয় মুরগির বাচ্চা, ইঁদুর ও ছোট সাপ। গবেষকেরা জানিয়েছেন, আগামীতে অন্যান্য সাপের বিষের প্রতিষেধকও তৈরি করা হবে। যখন দেখি যে সাপটা মোটামুটি সুস্থ আছে এবং সাপটা ভেনম সংগ্রহ করার জন্য উপযোগী, অন্যান্য গবেষণা করার জন্য উপযোগী, তখনই আমরা এই সার্পেন্টেরিয়ামে সাপগুলোকে নিয়ে আসি। কিছু সাপ আছে যারা শুধুমাত্র সাপ খেয়েই জীবনযাপন করে, সেই সাপদেরকে সাপ খাইয়ে বাঁচিয়ে রাখাটা আমাদের জন্য চ্যালেঞ্জ। ক্রেটের জন্য সপ্তাহে একবার, তারপর রাসেলস ভাইপার এবং অন্য যে পিট ভাইপার যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে 15 দিন একবার করে খাবার দেওয়া হয় এবং তাদের কাছ থেকে প্রতি মাসে একবার করে বিষ সংগ্রহ করা হয়। আমাদের দেশে এই নিজেদের যে সাপ আছে সেই সাপের এগেনস্টে এখনও কোনো অ্যান্টিভেনম আমরা তৈরি করতে পারিনি। ভবিষ্যতে হয়তোবা অন্যান্য নিউরোটক্সিক যে স্নেকগুলো আছে, কোবরা, ক্রেট কিংবা আমাদের সবুজ সাপ, গ্রিন পিট ভাইপার, এই সবগুলা ভেনম নিয়েই আমরা হয়তোবা তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে আমরা দেখানোর চেষ্টা করব। 2018 সাল থেকে যাত্রা শুরু করে এই ভেনম রিসার্চ সেন্টারটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই প্রকল্পে গবেষক হিসেবে কাজ করছে, আর পুরো প্রকল্পে সহায়তা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সেন্টারে অ্যান্টিভেনম তৈরি শুরু হলে আমদানি নির্ভরশীলতা কমবে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএনএফ-এর আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার সোয়ালোক ইউনিয়নের শ্যারনপাড়া থেকে লালবাইসাই লুসাই নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হক। এই পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ-এর 111 জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট চলছে। আগাম জরিপ অনুযায়ী অভিবাসন বিরোধী ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনাকারীরা এবার ভালো ফল করতে পারে। তাদের নেতৃত্বে আছেন কট্টর ডানপন্থী নেতা মেরভ
পেনের দল ন্যাশনাল র্যালি RN, তবে তারা সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। বিপরীতে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর মধ্যপন্থী জোট জাতীয় পরিষদে হারাতে পারে অর্ধেকের বেশি আসন। সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে খারাপ ফলের জেরে পার্লামেন্ট ভেঙে দেন মাক্রো। আগাম জরিপে দেখা গেছে RN 35 থেকে 37% ভোট পেতে পারে। নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে 7 জুলাই। সেই নির্বাচনে যে দলই ক্ষমতায় যাক না কেন মেয়াদকাল 2027 সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ম্যাকই থাকবেন। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সর্বজনীন পেনশন স্কিম থেকে বাদ দেওয়ার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি, কাল থেকে সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা। কল ড্রপ, নেটের গতি, ডেটা ও কল নিয়ে মোবাইল গ্রাহকদের নানা ভোগান্তি, আগামী মাস থেকে ক্ষতিপূরণ নিশ্চিতে কঠোর ব্যবস্থা। এবং অনলাইন জুয়ার পাচার হচ্ছে, কোটি কোটি টাকা জরিপের তথ্য, লেনদেনের সুনির্দিষ্ট নীতিমালা না থাকাকে দায়ী করছে পুলিশ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।